আসিয়ানে মালয়েশিয়া কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসে, মিয়ানমার ক্রাইসিসে সহায়তা করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার, এই শ্রমবাজার আমরা দেখেছি যে লোক নেওয়া বন্ধ হয়ে গেছিল, এরকম একটা বিষয় চলে আসছিল। এইবার আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে আসার পর এই বিষয়ে কি কোনো এক্সট্রা কোনো কিছু নেওয়া হয়েছে কিনা? বাংলাদেশ যেহেতু এখন এলডিসি কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছে, সুতরাং এইখানে এলডিসির অনেক সুযোগ সুবিধা পাবে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করলেন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। কেন এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? এবার কি মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার নতুন করে চালু হবে? ওয়েলকাম টু স্টার ভিউজরুম, আমি জিয়াউদ্দিন শিপলু আছি আপনাদের সাথে। আজকে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন দ্য ডেইলি স্টারের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট পরিমল পালমা। ওয়েলকাম টু আওয়ার শো। প্রথমেই জানতে চাই, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর কেন বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ, আর এই দুই রাষ্ট্রের প্রধান আলোচনায় কোন বিষয়গুলো এবার প্রাধান্য পেয়েছে? আপনি যদি দেখেন যে নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে শপথ গ্রহণের পরে ঠিক 4 দিন পরেই 13 আগস্ট তারিখে আনোয়ার ইব্রাহিম কিন্তু ওনাকে ফোন করেন এবং ওনাকে অভিনন্দন জানান এবং ওনার এই বাংলাদেশের নতুন গভর্নমেন্টের প্রতি তার যে সমর্থন সেটা উনি প্রকাশ করেন। এবং তখনই এই আলোচনাটা আসছিল যে উনি বাংলাদেশ সফর করবেন। তো যাই হোক, এর মধ্যে মূলত গত 2 অক্টোবর আনোয়ার ইব্রাহিম পাকিস্তান সফরে আসেন এবং তখনই তিনি ঠিক করেন যে যেহেতু পাকিস্তান সফরে আসবেন এবং উনি বাংলাদেশটাও ঘুরে যাবেন এবং এইটা যতটা না মানে বিজনেস ডিসকাশন, যে বায়োল্যাটারাল ডিসকাশন একেবারে কোর যেভাবে আলোচনা হয় অনেক প্রিপারেশন নিয়ে, কারণ প্রধানমন্ত্রী লেভেলের এই আলোচনাগুলো অনেক প্রিপারেশন নিতে হয়, তো সেটা যতটা না তার চেয়ে বেশি এইখানে আসলে উনি একটা ওনার যে রাজনৈতিক সমর্থন নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, সেটা উনি এইখানে প্রদর্শন করে গেছেন এবং তারা দুজন বন্ধু এবং তারা দুজন অনেক পুরনো বন্ধু, সেই কথাটা কিন্তু আনোয়ার ইব্রাহিম বলেছেন উনি যখন ফোনে কথা বলেছেন 13 আগস্ট। এবং আমাদের প্রধান উপদেষ্টা উনি পৃথিবীর অনেক দেশে ওনার যে সোশ্যাল বিজনেস যে মডেল, সেটা কিন্তু সারা পৃথিবীতে অনেক দেশে এটা নিয়ে গবেষণা হয় এবং মালয়েশিয়াতে তো বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে ইউনুস সেন্টার আছে, প্রতিষ্ঠিত করা আছে, যেখানে এগুলো নিয়ে অনেক কাজকর্ম হয়। তো সেদিক থেকে ওনার যেই নাম ডাক বা গ্লোবাল যে রেকগনিশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাট যদিও এইটা অনেক মানে অল্প একটা সময়ের ভিজিট ছিল, 5 ঘন্টা 6 ঘন্টার মতো মাত্র, তারপর এখানে কিন্তু বায়োল্যাটারাল যেসব বিষয়গুলো দুই দেশের সম্পর্কে আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আপনি জানেন যে মালয়েশিয়াতে বাংলাদেশি প্রায় 8 লাখ বাংলাদেশি কাজ করেন। মালয়েশিয়ার একটা বড় ইনভেস্টমেন্ট আছে, প্রায় $3 বিলিয়ন উপরে বাংলাদেশে ইনভেস্টমেন্ট, এবং দুই দেশের যে বাণিজ্য এটার পরিমাণ আপনার $2.78 বিলিয়ন। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের রোহিঙ্গা ক্রাইসিস এবং আসিয়ানে মালয়েশিয়া কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসে, মিয়ানমার ক্রাইসিসে সহায়তা করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। এবং দুই দেশের সম্পর্ককে আরও কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, একটা যেহেতু একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রিফর্ম হচ্ছে, সুতরাং দুই দেশের সম্পর্ক আরও কিভাবে মানে শক্ত করা যায়, উন্নত করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর এবার দাদা আসে আমরা যে মালয়েশিয়ার শ্রমবাজার, যেটা বাংলাদেশের মানে সবসময় বাংলাদেশের মানুষের কাছে একটা বড় মার্কেট, বাংলাদেশের এই শ্রমবাজার আমরা দেখেছি যে লোক নেওয়া বন্ধ হয়ে গেছিল, এরকম একটা বিষয় চলে আসছিল। এইবার আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে আসার পর এই বিষয়ে কি কোনো এক্সট্রা কোনো কিছু নেওয়া হয়েছে কিনা, বা এই বিষয়ে কি? ঠিকই বলেছেন আপনি। এই সফরে এবং যেই বায়োল্যাটারাল যে মিটিং হয়েছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে দুটো জিনিস মূলত চাওয়া হয়েছিল। একটা হচ্ছে যে আপনি জানেন যে
মে মাসের 31 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন ছিল যে 2022-এর অগাস্ট থেকে শুরু করে 2024-এর মে মাস এর মধ্যে আপনার 4.5 লক্ষ বাংলাদেশি মালয়েশিয়ায় গেছেন। তো ভিসা পাওয়া ছিল এরকম আরও 18,000 বাংলাদেশি, তারা আসলে ওই ডেডলাইনটা দেওয়ার কারণে তারা যেতে পারেনি। তো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে যাতে এই 18,000 বাংলাদেশিকে সুযোগ দেওয়া হয় মালয়েশিয়া যাওয়ার জন্য, কারণ তাদের ভিসা হয়ে গিয়েছিল এবং তারা যথেষ্ট পরিমাণের টাকাও তাদেরকে মানে পরিশোধ করা হয়েছিল, যার ফলে তারা যদি যেতে না পারে সেটা তাদের জন্য একটা মানে তারা ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং এইটা একটা বিষয় ছিল। আরেকটা ছিল যে আপনি জেনে থাকবেন যে বিগত এই সময়ে অর্থাৎ 2022-এর আগস্ট থেকে শুরু করে যেই যারা 4.5 লক্ষ বাংলাদেশি যারা মালয়েশিয়ায় গেছেন, এদের যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল এটা একটা সিন্ডিকেটেড একটা প্রক্রিয়া ছিল। 101টা রিক্রুটিং এজেন্সি মূলত এদের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এবং বাংলাদেশিদের প্রত্যেক বাংলাদেশিকে গড়ে আপনার 5 থেকে 5.5 লক্ষ টাকা খরচ করতে হয়েছে মালয়েশিয়া যাওয়ার জন্য। যদিও সরকারি পর্যায়ে যেই এমওইউ ছিল সেখানে 79,000 টাকা খরচ করার কথা ছিল, কিন্তু সেটা গিয়ে অনেক বেশি খরচ হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিন্ডিকেটটা যাতে না থাকে এবং এইখানে এটা যেন উন্মুক্ত থাকে, অর্থাৎ যারা চাইবে নিয়োগকর্তারা যাদের মাধ্যমে লোক নিতে চাইবে তারাই যেন পাঠাতে পারে, সিন্ডিকেট ছাড়া এটা। হ্যাঁ, সিন্ডিকেট ছাড়া। তো এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং আনোয়ার ইব্রাহিম ওনারা মিটিংয়ের পরে একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানেও কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল যে এই সিন্ডিকেটটাকে ডিসমেন্টল করা হবে কিনা, মানে ভেঙে দেওয়া হবে কিনা। তো আনোয়ার ইব্রাহিম সাহেব উনি কিন্তু এটার সরাসরি উত্তর দেন নাই ভেঙে দেওয়া হবে কি হবে না, তবে উনি বলছেন যে ওনারা শ্রমিক নিতে চান কিন্তু তারা মডার্ন ডে স্লেভস হিসেবে সেখানে কাজ করবেন, এটা তারা চান না। এবং এটা ওনার মুখ থেকে খুবই চমৎকার একটা স্টেটমেন্ট ছিল। তো এখন দেখার বিষয় যে সত্যিকার অর্থে এই কথাগুলো কিভাবে বাস্তবে এটা করা যায়, যে তারা যাতে কম পয়সায় বিদেশে যেতে পারে, মানে মালয়েশিয়ায় যেতে পারে, সিন্ডিকেট না থাকে এবং উন্মুক্ত থাকে। একই সাথে আমি এটা উল্লেখ করতে চাই যে 4.5 লক্ষ যে বাংলাদেশিরা যারা গেছেন গত 2 বছরে এবং এর আগে যারা আছে, তাদের একটা বড় অংশ কিন্তু যেহেতু আপনার অনেক বেশি টাকা খরচ করে গেছেন, সুতরাং তাদের ওই পয়সাটা তোলার জন্য অনেক বেশি সময় লেগে যায় এবং তাদের মধ্যে অনেকে, এবং একটা এস্টিমেট বলে যে প্রায় 1 থেকে 2 লক্ষ হবে, তারা এখনো পর্যন্ত আসলে কাজ পায়নি এবং তারা বেতনও পাচ্ছে না। অনেকে আছে যারা দেশ থেকে ঋণ করে ওইখানে থাকছেন এবং কেউ আবার যেই কোম্পানি নিয়ে গেছে সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাচ্ছেন বা অনেকে কাজ পাচ্ছেন না। সো এইটা একটা বড় প্রবলেম এখন যারা মালয়েশিয়াতে আছে বাংলাদেশিরা, এবং যারা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা যেটা বলছেন যে মালয়েশিয়ান অথরিটিস বলে যে যদি এরকম সমস্যা থাকে তাহলে লেবার ডিপার্টমেন্টে কেস ফাইল করতে, তারপরে তারা দেখবে যে আসলে তাদের অভিযোগগুলো কতটা ঠিক, হয়তো সেভাবে অ্যাড্রেস করা হবে সেই সমস্যাগুলো। কিন্তু ওইখানে অধিকার নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে এই প্রক্রিয়ায় আসলে যারা ভালনারেবল অবস্থায় থাকে অভিবাসীরা, তারা তাদের কাগজপত্র, পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট সাথে থাকছে না, বা অনেকের ওয়ার্ক পারমিট হয়ও না, সুতরাং তাদের পক্ষে আসলে ফর্মালি অভিযোগ দায়ের করা এবং সেটার জন্য ওয়েট করা এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সুতরাং তাদের পরামর্শ হলো, যেহেতু আনোয়ার ইব্রাহিম এইখানে দেশে ঘুরে গেছেন এবং বাংলাদেশকে সহায়তা করতে চায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য, এবং বিশেষ করে রেমিটেন্স সেক্টরে অভিবাসীদের স্বার্থ রক্ষায় উনি কাজ করতে চান, সুতরাং একটা স্পেশাল মেকানিজম যাতে করা হয় যে মালয়েশিয়ার যে লেবার ডিপার্টমেন্ট তারা যেন উদ্যোগ নেয় যে কারা কারা আছে এই অবস্থায়, যে কর্মহীন অবস্থায় আছে বা বেতন পাচ্ছে না, তাদের কাছ থেকে তারা শুনে এই সমস্যার সমাধান একটা দ্রুত গতিতে যাতে করে। এবং একই সাথে বাংলাদেশ হাই কমিশনে যে কোনো ধরনের অভিযোগ গেলে
বাংলাদেশ এম্বাসিকে হাইকমিশনকে যাতে আরও শক্তিশালী করা হয়, আরও লোকবল নিয়োগ দেওয়া হয়, যাতে তারা দ্রুত তাদের অভিযোগ শুনে সেটার নিরাময়ের ব্যবস্থা করতে পারেন। তো এই কাজগুলো যদি ঠিকঠাক মতো করা যায়, এইটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যে আনোয়ার ইব্রাহিম ঘুরে গেলেন, অনেক ভালো আলোচনা হলো, এবং একই সাথে আমাদের যারা জনগণ আছে সেই দেশে তারা তাদের সমস্যার প্রতিকার পেল। দাদা, এবার আসি আসিয়ানের বিষয়ে। বাংলাদেশ তো আসিয়ানের অংশীদার হতে চায়। মালয়েশিয়া অনেক আগের থেকেই আসিয়ানের সাথে আছে। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কাছ থেকে ডক্টর ইউনূস সরকার কি কোনো সহযোগিতার আশ্বাস পেয়েছে? এটা আসিয়ান, আপনি জানেন যে আসিয়ান সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো আছে তাদের একটা অর্থনৈতিক জোট, এবং একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ কেন আসিয়ানের মানে পার্টনার হতে চায়, যেটাকে বলে যে বাংলাদেশ সেক্টরাল ডায়ালগ পার্টনার। তো পূর্ণ সদস্য হওয়া সম্ভব কিনা সেটা আরও পরের কথা। সো ইনিশিয়ালি বাংলাদেশ চাচ্ছে, এবং সেটা বেশ গত কয়েক বছর ধরেই বাংলাদেশ চাচ্ছে। তো কেন চাচ্ছে? কারণ আসিয়ান এবং সাউথ এশিয়ার মানে বাংলাদেশ এবং আসিয়ান একেবারে এটা কিন্তু ব্রিজ। হ্যাঁ, বাংলাদেশ ইজ দ্য ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার আসিয়ানের যে সদস্য মিয়ানমার, বাংলাদেশের সাথে কিন্তু সীমান্ত আছে। এবং আপনি জানেন যে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আমরা ভুক্তভোগী, এটার সমাধান আমরা চাই। এবং একইভাবে বাংলাদেশ যেহেতু এখন এলডিসি কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছে, সুতরাং এইখানে এলডিসির অনেক সুযোগ সুবিধা পাবে না। সো আমাদের যেই ব্যবসা, বিভিন্ন মার্কেট, সেটা আমাদের নতুন নতুন মার্কেট খুঁজতে হবে, অথবা আমাদের যে প্রোডাক্ট আছে এগুলোও ডাইভার্সিফাই করতে হবে। সুতরাং বাংলাদেশের একটা পরিকল্পনা হলো যে আসিয়ান অর্থাৎ পূব দিকে যে লুক ইস্ট পলিসির ক্ষেত্রে আসিয়ানের সাথে আরও ভালো সম্পর্ক করা, কারণ এটা অনেক বড় একটা মার্কেট এবং খুবই রাইজিং একটা মার্কেট। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত বাংলাদেশ আসিয়ানের সাথে আরও ভালো সম্পর্ক রাখতে চায়। এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী উনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে উনি আসিয়ানে আলাপ করবেন, কারণ এটা তো একটা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটা নিতে হবে। সুতরাং সেটা আলাপ করবেন, একটা সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, যে সেক্টরাল বাংলাদেশ যাতে সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে পারে। তো এটা আশাবাদী, বাংলাদেশ আশাবাদী। এবং যেহেতু মালয়েশিয়া 2025 খ্রিস্টাব্দে আসিয়ানের চেয়ার হবে, যার ফলে তাদের কাছে এই প্রত্যাশাটা আরও বেশি। আরেকটা মানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে আপনার আসিয়ানের মধ্যে দুইটা দেশ মূলত রোহিঙ্গাদের ইস্যু নিয়ে বেশি ভোকাল, যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। সুতরাং আমরা যদি আসিয়ানের সাথে সম্পর্ক ভালো করতে পারি, আমাদের যেই কনসার্নগুলো আছে সেগুলোও কিন্তু আমরা সেখানে আরও মানে বলতে পারবো, আরও স্পষ্টভাবে বলতে পারবো। ধন্যবাদ পরিমল আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।